সুপ্রভাত। আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে এই সকাল 7টার মতো। তো এখন সকালবেলায় বিছানাটা তোলার সময় একবারে বেড কাভার, বেডশিট এগুলো চেঞ্জ করব জন্য আগেরগুলো মানে পুরনোগুলো তুলে একবারে নতুনগুলো পেতে নিচ্ছি। আর আজকে সকালবেলায় কাজকর্ম করতে করতে একটা কথা তো মনে পড়ে গেল, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। এর আগের দিনের ব্লগে আমাকে তো অনেকেই কমেন্ট করে, তার মধ্যে আমার একজন ছোট বোন, ও হচ্ছে চুমকি সরকার, ও কমেন্ট করেছে যে এত লেটে ভিডিও পেলে অপেক্ষার প্রহর তো শেষই হয় না দিদি। ভালোবাসা রইল। তো আমি সত্যি কথা বলতে বিশেষ করে আজকে চুমকির জন্যেই কথাটা তোমাদেরকে সবাইকেই বলছি। না, আমার ভালো লেগেছিল এটা ভেবে যে হ্যাঁ, আমার জন্যে কেউ অপেক্ষা করছে, এটা ভেবে সত্যিই ভালো লেগেছে। কিন্তু তার সাথে সাথে ও এই যে আমার জন্য অপেক্ষা করছে বা আমি ওর জন্য একটু তাড়াতাড়ি দেব বলেছি, তো সেটাও করে উঠতে পারছি না, তার জন্য নিজের সত্যিই খারাপ লাগছে। আর চুমকি, তোমাকে বলছি, তোমাকে তো আমি কমেন্টে রিপ্লাই করেছিলাম যে এবারের ব্লগটা কিন্তু আমি একটু তাড়াতাড়ি দেব তোমার জন্যে। তো দেখো, মোটামুটি আমার 15 দিন বা 12 দিন পর পর একটা করে ব্লগ আসছে ইদানিং। খুবই দেরি হচ্ছে, তবে এবারের ব্লগটা কিন্তু 7-8 দিনের মাথাতেই দিয়ে দিলাম। আসলে কি বলতো, আমার ব্লগটা দিতে এত দেরি হচ্ছে কেন সেটা একটু তোমাদেরকে বলি। এর আগে যদিও একটা ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। তার প্রথম কারণ হচ্ছে আমার ফ্যামিলি, মানে পরিবারকে সময়টা ঠিক মতন দিয়ে উঠতে পারি না সব কিছু সামলে। সেজন্যই ভাবলাম যে আস্তে আস্তে একটুখানি মানে এদিকের কাজটা কমিয়ে দিই, ব্লগের সংখ্যাটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি। সত্যিই আমি সব দিক একভাবে ম্যানেজ করে উঠতে পারছি না, বিশেষ করে মেয়েদের জন্যে। আগেও বলেছি বহুবার যে এখন ওদের দরকার, ওরা এখন ক্লাস 9, ওদের পড়াশুনোর পেছনে এখন অনেকটাই সময় দেওয়ার চেষ্টা করি, যার জন্য আস্তে আস্তে নিজের কাজগুলো কমিয়ে দিচ্ছি। একেবারেই বন্ধ করে দিব ভেবেছিলাম, কিন্তু তোমরা সবাই এতবার করে বললে যে দিদি তুমি তোমার সুবিধে মতন করে দিও, আমরা অবশ্যই দেখব। সত্যি বলছি, তোমাদের ভালোবাসার জন্যে না মানে পুরোপুরি আমি আমার এই ব্লগিংয়ের কাজটা বন্ধ করতে পারিনি। আর সত্যি বলতে আমারও খুব ভালো লাগে করতে। তবে এখন যেটা তোমাদেরকে বলছিলাম যে কী কারণে এত দেরি করে ব্লগ দিচ্ছি, সেটার প্রথম কারণটা তো তোমাদের বললাম। আর দ্বিতীয় কারণটা হচ্ছে এত গরম। এত গরমের মধ্যে না পেরে উঠছি না। হ্যাঁ, সংসারের কাজকর্ম তো অবশ্যই করছি, রোজের কাজও করছি, কিন্তু এর আগেও তোমাদেরকে বলেছি যে একটা কাজ আমার করতে যদি 10 মিনিট লাগে, তো সেই কাজটা আমি যদি ভিডিওর জন্য শ্যুট করি তাহলে আমার সেই কাজটা করতে কিন্তু প্রায় আধা ঘন্টা লেগে যায়, অনেকটাই সময় বেশি লাগে। আর এখন এতটা গরম পড়েছে যে সত্যি বলছি যে কাজ করতে করতে যে আমি শ্যুট করব সেটা আর পেরে উঠি না। অস্থির হয়ে যাই গরমে, মনে হয় কত তাড়াতাড়ি কাজগুলো শেষ করব, যার জন্যে নিজেও আর পেরে উঠছি না। সেজন্যে যেহেতু ভিডিওর শ্যুটটাও কম করছি, তো ব্লগের সংখ্যাটাও কম হচ্ছে, সব মিলিয়ে আর পেরে উঠিনি। তবে হ্যাঁ, গরমটা একটু কমলে অবশ্যই তোমাদের সবার কথা মাথায় রেখে আমি আরেকটু তাড়াতাড়ি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ওদিকে সমস্ত কিছু একবারে মেশিনে ঢুকিয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলায় একটা দিক সারা হলো, এবারে সব থেকে বড় দিক মানে এই রান্না বান্না, এটা কিন্তু মানে যত গরম পড়ুক আর শীত পড়ুক কি বৃষ্টি হোক, এটা আমাদের বন্ধ করার উপায় নেই। তো আজকে কি রান্না করব এটা ভেবে আর মানে ঠিক কুল কিনারা পাই না। এটা না আমার সব থেকে বড় সমস্যা, যে আজ কি রান্না করব। এই তো রোজ দিন একই রকম মাছ মাংস ডিম খেতে খেতে একসময় একঘেয়েমি লেগে যায়। তো আজকে ওদিকে একটু আলুর তরকারি করব জন্যে ছোট ছোট করে আলু কেটে ভাজা বসিয়েছি। আর এখানে 4টা ডিমের মতন একটু ভেঙে নিয়েছি, আজকে সকালবেলায় ইচ্ছে আছে একটু মোগলাই পরোটা খাওয়ার।
তবে হ্যাঁ, তোমাদেরকে আজকে দেখাবো মানে চটজলদি মোগলাই আমি কিভাবে করি। একদম পুরোপুরি যেভাবে পাতলা করে একটা লেচির মতন বেলে তার ভেতরে ডিম দিয়ে যেটা আর কি প্রপার ওয়েতে আমরা করি, সেটা তো অবশ্যই ভালো লাগে, কিন্তু সেটা অনেকটা ঝামেলার বা অনেকটা সময়ের ব্যাপার। সকালবেলায় হুড়োহুড়িতে আর সেগুলো হয়ে ওঠে না, যার জন্যে সকালবেলায় আমি তাড়াতাড়ি কিভাবে মানে মোগলাইটা বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো একদিকে জলখাবারটা রেডি করছি আর অন্যদিকে আলুর তরকারির মশলাগুলো আস্তে ধীরে কষাতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পেলে সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম ডিম, তার মধ্যে নিয়েছিলাম দুধ, একদম ঘন জালের কিছুটা দুধ, আর সেটাকে ভালো করে মিশিয়ে পরিমাণ মতন ময়দা দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, আদা কুচি, এগুলো সব ভালো করে মিশিয়ে নিলাম। একটু দুধ দিলে আমি দেখেছি যখন মোগলাইটা বানাই প্রচণ্ড নরম হয়। আর এই যে এদিকে একটু পেঁয়াজ রসুন ফোড়নে দিয়ে তার সাথে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতন হলুদ লবণ এগুলো সব দিয়ে বেশ কিছুটা ডুম করে কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। আলুর তরকারিতে এরকম ডুম করে মানে পেঁয়াজগুলো যদি দেওয়া যায় দেখবে তাহলে আলুর তরকারির মানে সেন্টটাই পুরো পাল্টে যায়, আমার তো খুব ভালো লাগে। আর এই দিকে আরেক দিকে বসিয়েছি গাজরের ঘন্ট, সেজন্য অল্প করে আতপ চাল একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। সকালবেলাটা এত হুড়োহুড়ি থাকে, মানে আমি দিকে কি আগে করব সেটাই বুঝে উঠতে পারি না। মানে এক হাতে সব কিছু, দু গ্যাসে দুটো রান্না বসিয়েছি, এদিকে আবার সকালবেলার জলখাবারটা রেডি করছি। এক এক সময় না নিজেই বুঝে পাই না যে কিভাবে কি করব, আর তার সাথে চলে আমার এই যে অল্প অল্প করে ক্লিপিং নেওয়া তোমাদের জন্যে। আর এখানে অল্প করে গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভালো আসে। তো এদিকে মোটামুটি মোগলাইয়ের সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এদিকে মশলাটাও ভাজা হয়ে গিয়েছিল, তাই ভেজে রাখা আর ছোট ছোট করে আলুগুলো সেটাও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে পরে জল দিয়ে দেব। আর এদিকে গাজরের ঘন্টের দেখো মশলাটা কষতে দিয়েছি, গাজর একদম কুচিয়ে হালকা করে আমি ভাপিয়ে নেই, তাহলে ভালো হয়, কারণ গাজরটা তো একটু শক্ত জিনিস, সেজন্য আগের থেকে একটু সেদ্ধ করে রাখলে ভালো হয়। তো মানে আগের থেকে সেদ্ধ করে ভাপিয়ে রাখা গাজরটাও এবার দিয়ে দিলাম মশলার সাথে একসাথে কষুক, কারণ গাজর ঝট করে গলে যায় না। আর বেশ কিছুক্ষণ মশলাটা ভাজার পরে আতপ চাল, তার সাথে একটু ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা, এগুলো সমস্ত কিছু দিয়ে এবারে মশলাটা আর একটু হলে জল দিয়ে দেব। আর এই যে এদিকে এবারে দেখো অল্প করে সাদা তেল দিয়ে আমি কিন্তু মোগলাইটা এভাবে একটা একটা করে ভাজছি, মানে একটু গোলা রুটির মতন করে বলতে পারো। তবে হ্যাঁ, গোলা রুটির মতন অত বেশি পাতলা করিনি, একটু মোটা করেছি, যাতে জিনিসটা বেশি পাতলা করলে অনেক সময় শক্ত হয়ে যেতে পারে, তাই একটু মোটা। আর তার সাথে একটুখানি পেঁয়াজ শসা মানে একটু অল্প একটু সস দিয়ে, আর পাশে একটু আলুর তরকারি করেছিলাম সেটা দিলাম। আর এখন চলো তোমাদেরকে আজকে একটা খুব ভালো জিনিস দেখাবো। আর এদিকে আমি একটু জিরে ধুয়েছিলাম সেটা একটু রোদে দিয়েছি, আর এখনের লঙ্কা আনলে যে পরিমাণ পাকা লঙ্কা হয়, তাই মা ওগুলো আবার রোদে দিয়ে শুকোচ্ছে। আর তার সাথে কয়েকটা কাঁঠালের বিচিও আছে। এই যে দেখো আমাদের এটা হচ্ছে নতুন জবা গাছ, মানে জবা গাছটা একদম নতুন বলবো না, মানে লাগানোর পরে এটা হচ্ছে প্রথম ফুল। ফুলের রংটা দেখেছো? তবে ক্যামেরায় হয়তো একটু ফিকে আসছে, তবে ফুলের রংটা কিন্তু একদমই টুকটুকে লাল। এত ভালো লাগছে আজকে এই প্রথম গাছে ফুল ফুটেছে। আর এটা হচ্ছে আমাদের উচ্ছে গাছ। উচ্ছে গাছ তো তোমরা সবাই দেখেছো, যেখানে সেখানেই হয়, তবে উচ্ছে গাছের ফুলটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে হয়। আর যে কারণে আজকে আমি এসেছি সেটা হচ্ছে এই দেখো আমাদের গাছে একটা উচ্ছেও হয়েছে। তবে এটা ফার্স্ট নয়, দুটো উচ্ছে কালকে আমরা তুলেছি, রান্নাও করেছি, আর গাছে আরেকটা রয়েছে, এটা আরেকটু বড় হোক। তবে গাছে না মানে উচ্ছে থাকলে ঝট করে চোখে পড়ে না, যার জন্য পাতাগুলো সরিয়ে সরিয়ে দেখতে হয়।
তা ওদিকে মোটামুটি রান্না বান্না শেষও হয়ে গেছে। আর এদিকে এখন আসলাম জামা কাপড়গুলো সব মেলবো। জামা কাপড় বলার চাইতে আমার বেড কাভার বা ওয়ারগুলো বললেই ভালো হবে। তবে একবার এসে কিন্তু আমি চাদর, বেশ কিছু চাদর অলরেডি ছাদে দিয়ে এসেছি, মানে যেগুলো সব তোমার রঙিন ছিল। আর বেশ কিছু ছিল আমার চাদর সাদা, তারপরে যে কাঁথার ওয়ারগুলো সাদা। তো সাদা জিনিসে একটু নীল না দিয়ে মেললে কেমন লাগে যেন, আমার মনে হয় ঠিক পরিষ্কারটা চোখে আসে না। সেজন্যে সাদা জিনিসগুলো মেশিন থেকে বের করে আবার নীল দিয়ে তারপরে আবার একটু মেশিনে ঢুকিয়ে দিয়েছিলাম, যাতে জলটা একটু শুকিয়ে যায়। যার জন্যে একবার চাদরগুলো দিয়ে এসছি, আর এবারে এগুলো নিয়ে যাব। তা এদিকে চাদরগুলো মোটামুটি শুকিয়ে গেছে, কারণ যে গরম এখন, এই গরমে চাদর শুকোতে বেশিক্ষণ সময় লাগে না। তার মধ্যে যেহেতু মেশিন থেকে বের করা, আর এত গরমে না ছাদে আসার কথা চিন্তা করলে প্রচণ্ড ভয় লাগে নিজেরই। তবে আজকে ভাগ্যক্রমে দেখো, এখন দ্বিতীয়বার যখন এসেছি, কোনো কারণে রোদটা একটু মানে ঢাকা পড়েছে মনে হয় সূর্যটা মেঘে, যার জন্যে একটু রোদটা কম। তো আমি যখনই ছাদে আসি তখনই ভাবি এখন যেন একটু মেঘলা করে, ততক্ষণে আমি আমার কাজটা সেরে আসি। আর এখন কাঁথার ওয়ারগুলো দিচ্ছি। তবে কাঁথার ওয়ারগুলো যখনই আমি মেলি, তোমাদেরকে এর আগেও একবার হয়তো আমি বলেছি, আবারও বলছি, যখনই দেখবে দুটো পাশের ওয়ারটা একবারে লেগে থাকে না, এইভাবে যতটা পারবে ছাড়িয়ে নেবে। তাহলে দেখবে যখন ওয়ারটা শুকিয়ে যাবে তখন আর মানে একদম কুঁচকে থাকবে না। অনেক সময় দেখবে শুকোনোর পরে ওয়ারটা কেমন কুচিমুচি মনে হয়, তখন নিজেরই দেখতে বাজে লাগে। কিন্তু এইভাবে যদি একটু কষ্ট করে ছাড়িয়ে নেওয়া যায়, তাহলে শুকোনোর পরে দেখবে ওয়ার একদম টান টান থাকবে। তখন কাঁথাতে বা আমরা যদি কোনো কম্বলেও সেটা লাগাই, একদম মনে হবে যেন আয়রন করা। আর এখন হচ্ছে সন্ধেবেলা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধে দেওয়াও হয়ে গেছে। তারপরে বসেছি এই যে খই নিয়ে, খই বাছবো। আসলে আমরা বাড়িতে কেউ খই খাই না, কিন্তু এই খইটা হচ্ছে আমার বাবুর জন্যে। বাবুর তো মুড়ি খাওয়া বারণ, সেজন্যে খই খায়। আর খয়ে এত বেশি ধান থাকে, এগুলো না বেছে খাওয়া অসম্ভব। কিন্তু মার পক্ষে না এই সময়টা বের করা খুব মুশকিল। সেজন্যে আমি চেষ্টা করি মাকে খইগুলো বেছে দেওয়ার, যাতে মার কিছুটা হলেও সময়টা বাঁচে। মার সময় বাঁচে বলাটা ভুল হবে গো, কারণ মার সময় বের করাই খুব মুশকিল। কারণ ওই যে বাবুকে নিয়ে মানে সারাদিন তো দৌড়তে থাকে, সপ্তাহে 3 দিন তো বাড়িতেই থাকে না। যার জন্যে এরকম খই বাজার থেকে আনলে আমি বেছে আবার ওই বাড়িতে দিয়ে আসি। আর এখন এই যে সব চাদর যেগুলো মানে একদম ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি, সেগুলো ভালো করে একদম ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখবো। আর জানো তো, আমার থেকেও আমার মা হচ্ছে আরো বেশি পরিপাটি মানুষ। তাই এই রকম ভাবে যখনই মা বেড কাভার ধোয়, এতে মা কলপও করে, রিভাইভ দেওয়া তো সম্ভব না এত বড় বড় চাদরে। যার জন্যে মা ময়দা এনে ওটাকে ভালো করে জাল দিয়ে কাপড়ে ছেঁকে একটু পাতলা করে নেয়। আর তারপরে চাদরগুলো ধোয়ার পরে তাতে চুবিয়ে তারপরে শুকোতে দেয়। এতে চাদরটা বেশ একটু মানে করকরে হয়। আর সত্যি বলছি, এরকমভাবে চাদর যদি কলপ করে তারপরে পাতা যায় না, দীর্ঘদিন ভালো থাকে, মানে দেখতে ভালো লাগে। আর বিছানার চাদরটাও থাকে একদম টান টান, সহজে কুঁচকে যায় না। তো আমি মার মতন এতটা পেরে উঠি না সত্যি কথা, তাই আমি আর ওই পথে যাই না। তো এদিকে চাদরগুলো ভালো করে ভাঁজ করে এবারে তুলে রাখি। তো চলো আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।